আমার আজ যদি শুনতে পাচ্ছ সবাই তাহলে একটু কমেন্ট করে জানাবে। আর যদি শোনা যাচ্ছে তো একটু কমেন্ট করে জানাও। যারা জয়েন্ট হয়েছো তাদের মধ্যে যদি কেউ আমার আওয়াজ শুনতে পাচ্ছ তাহলে কমেন্ট করে জানাবে একবার। আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানালে তাহলে ক্লাসটা শুরু করতাম আর কি। রাত্রিক শোনা যাচ্ছে? ভয়েস ক্লিয়ার আছে? শোনা যাচ্ছে না? হ্যালো। চলো ঠিক আছে, আমরা জিওমেট্রি ক্লাসটা যে শুরু করেছিলাম, প্রথম প্রথম দিনে আমরা থিওরি গুলো বললাম যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল, লাইন লাইন রে এগুলো নিয়ে ডিসকাস করছিলাম। এরপরে আমরা বহুভুজ নিয়ে ডিসকাস করছিলাম, তার মধ্যে একটা টাইপ আমরা চলে এসেছি ট্রায়াঙ্গেল। ত্রিভুজ সম্পর্কে আমরা আজকে জানবো, ত্রিভুজের কি ধর্ম আছে, ত্রিভুজ কিভাবে করতে পারবো, সেই নিয়ে আমরা একটু ত্রিভুজের রিলেটেড কি প্রবলেম থাকতে পারে সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করবো, ঠিক আছে? তো ত্রিভুজ আগে কি জিনিস? ত্রিভুজ কি জিনিস? না, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা কি বলছি? ত্রিভুজ। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র, ঠিক আছে? তিনটে বাহু থাকবে এবং কিরকম হবে? তিনটে বাহু একটা একটা অপরের সঙ্গে যুক্ত থাকবে এবং ক্লোজ ফিগার হবে, ক্লোজ ক্লোজ ফিগার। যেমন এখানে ট্রায়াঙ্গেল দেখো, তিনটে সাইড আছে, এটা একটা সাইড, এটা একটা সাইড, এটা একটা সাইড, তিনটে সাইড ক্লোজ আছে, মানে যুক্ত আছে একে অপরের সঙ্গে। তাহলে এটাই হলো আমার ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এটাই হলো আমার ট্রায়াঙ্গেল। এরপরে তাহলে তিনটি বাহু বিশিষ্ট সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলছি। একটা প্লেনের উপর ত্রিভুজটা কোথায় আঁকতে পারবো? একটা প্লেনের উপর আঁকতে পারবো। এবার ত্রিভুজে কি কি আছে আমরা এখান থেকে একটু দেখে নেবো। ত্রিভুজে কি কি আছে আমরা এখানে একটু দেখে নেবো, ঠিক আছে? ত্রিভুজের এই যে দুটো বাহুর যে মিড পয়েন্ট, এই দুটো মিড হচ্ছে যেখানে যেখানে এরা পরস্পর এসে মিলিত হচ্ছে, এই বিন্দুগুলো বলা হচ্ছে শীর্ষবিন্দু। এই বিন্দুগুলো বলা হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষ বিন্দু বলা হচ্ছে, ঠিক আছে? এই তিনটে তাহলে একটা ত্রিভুজ, এটা এ বি সি ত্রিভুজ বলি আমি। তাহলে এখানে তিনটে শীর্ষবিন্দু হলো এ বি সি, তাহলে এগুলো বলা হয় ভার্টেক্স বলা হয়, ঠিক আছে? ইংলিশে এগুলোকে কি বলা হয়? ভার্টেক্স বলা হয়। এরপরে এই যে তিনটে বাহু আছে, ত্রিভুজ মানে তিনটে বাহু, ত্রিভুজ, থ্রি সাইড, তাহলে তিনটে সাইড, বাহুগুলো সাইড বলা হচ্ছে। আর অ্যাঙ্গেল আছে কটা? তিনটে, তিনটে কোণ আছে, তাহলে এই তিনটে হলো আমার কোণ। তাহলে এই কোণটাকে যখন লিখবো তাহলে আমি লিখতে পারি বি এ সি কোণ। তাহলে যেটা মাঝখানে থাকবে সেটা কোণকে ডিনোট করছে, যেটা আমার মাঝখানে থাকবে সেটা কি হচ্ছে? কোণটাকে ডিনোট করছে। যে কোণটাকে আমি বোঝাতে চাইছি সেই কোণটাকে আমি কিন্তু মাঝখানে নেবো। যদি আমি এই কোণটা বোঝাতে চাই তাহলে আমি লিখবো এ বি সি, বি এটা হলো কোণের সাইন আমার। এবারে এটাকে এভাবেও লেখা যেতে পারে বা এভাবেও লেখা যেতে পারে, সি বি এ দুটোই সেম জিনিস। মাঝখানে কোণটা দেখো বি আছে, তাহলে আমি বি কোণটাকে বোঝাতে চাইছি। সেম ভাবে সি কেও এ সি বি লিখতে পারি বা বি সি এ লিখতে পারি, ঠিক আছে? এটুকু বোঝা গেছে। এরপরে আমরা চলে আসবো নেক্সট। এবার ত্রিভুজের কিছু ভাগ দেওয়া আছে, ঠিক আছে? ত্রিভুজের কিছু ভাগ দেওয়া আছে। তাহলে ত্রিভুজকে মেনলি দুটো পার্টে ভাগ করা যায়, একটা বাহু ভেদে ভাগ করা যাবে, একটা কোণ ভেদে ভাগ করা যাবে। বাহু ভেদে আবার তিনটে ভাগে ভাগ করা যায়। বাহু ভেদে তিনটে ভাগ কি কি? সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু। সমবাহু জিনিসটা কি? না, যার তিনটে বাহুই সমান হবে, যার তিনটে বাহু কি হবে? সমান হবে, তাকে বলা হচ্ছে সমবাহু। আর সমদ্বিবাহু কোনটা? না, সমদ্বিবাহু। তাহলে সেখানের মধ্যেই আছে, দ্বি মানে কি? দুটো। যেখানে দুটো বাহু সমান হবে তাকে বলা হচ্ছে সমদ্বিবাহু। যে কোনো দুটি বাহু যদি সমান হয় তাকে আমরা সমদ্বিবাহু বলতে পারবো। এরপরে বিষমবাহু কোনটা? যার কোনো বাহুই সমান হবে না, যার কোনোটা বাহু সমান হবে না। তাহলে আমার বাহুভেদের ত্রিভুজ, আমি বললাম বাহুভেদের ত্রিভুজকে আমরা তিন ভাগে ভাগ করছি: সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু।
তাহলে সমবাহু যার তিনটে বাহুই সমান, তাহলে সমবাহু ত্রিভুজের আর কি বৈশিষ্ট্য পেতে পারি? তিনটে বাহু যদি সমান হয় তাহলে অবশ্যই তিনটে কোণ আমার সমান হবে। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। যদি না জানো তাহলে জেনে রাখো, ত্রিভুজের তিনটি কোণ যোগ করলে কত হয়? 180 ডিগ্রি হয়। কিভাবে পাচ্ছি এটা? আমি আগের দিন বলেছিলাম যে বহুভুজের কর্ণ নির্ণয়, কর্ণ বলছি, বহুভুজের অন্তঃকোণের সমষ্টি নির্ণয়ের ফর্মুলা কি ছিল? 2 × n - 2 × 90 ডিগ্রি। এটা ছিল কি ছিল? যে কোনো বহুভুজের n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। তাহলে এখানে n মানে কি? বাহুর সংখ্যা। তাহলে ত্রিভুজ মানে কি? কটা বাহু? তিনটে বাহু হবে। তাহলে n এর জায়গায় যদি আমি 3 বসাই তাহলে এটা কি দাঁড়াচ্ছে আমার? 2। এটা আমার কি দাঁড়াচ্ছে? 2 ইন্টু 3 - 2 ইন্টু 90। এটা যদি আমি করি তাহলে 3 - 2 মানে 1, তাহলে 2 × 90 ডিগ্রি মিনস কি হবে? 180 ডিগ্রি। তাহলে এই জন্য আমি ত্রিভুজের অ্যাঙ্গেলটা পাচ্ছি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের কোণগুলির সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে এইবারে ত্রিভুজের কোণগুলো যদি সমষ্টি 180 ডিগ্রি হয়, আমি কি বললাম? সমবাহু যখন ত্রিভুজ হয়ে যাবে, তিনটে বাহু যখন সমান হয়ে যাবে, আমি একটু তোমাদের এই দিকের ডিটেলসে আগে তোমাদের বলে দিই। আমার ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ যদি হয়ে যায় এটা, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ যদি আমি এটা নিয়ে নিই, তাহলে সমবাহু ত্রিভুজ আমি এ বি সি নিলাম, ঠিক আছে? তাহলে এ বি সি যদি নিই, এ বি সি যদি নিই তাহলে তাহলে এখানে সমবাহু ত্রিভুজ মানে এ বি সমান বিসি সমান এসি বা সিও বলতে পারি। তাহলে এগুলো তিনটে বাহু সমান হবে। সমবাহু ত্রিভুজের প্রথম কন্ডিশন কি? তিনটে বাহু সমান। তিনটে বাহু সমান হলে আমার এখানে তিনটে কোণও, তিনটে যে কোণ থাকবে এই তিনটে কোণও সমান হবে। তাহলে আমি কোণ বলতে পারি কোণ এ, কোণ বি ইকুয়াল টু কোণ সি। আমি জানি ত্রিভুজের তিনটে কোণের যোগফল হয় 180 ডিগ্রি। এটা আমি সব জানি, এক্ষুনি বললাম কি করে হলো। এবার 180 যদি তিনটে কোণের যোগফল হয়, 180 যদি তিনটে কোণের যোগফল হয় তাহলে তাহলে কি হবে? আমি তিনটে কোণই সমান, তাহলে আমি এটা সমান 3a লিখতে পারি। যে কোনো একটা কোণ আমি লিখতে পারি 3 ইন্টু তিনটে কোণ। তাহলে একটা কোণের মান কত বেরিয়েছে? এ সমান 180/3 মানে 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজে এক একটা কোণ কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি করে হবে। সমবাহু ত্রিভুজ হলে এক একটা কোণ 60 ডিগ্রি করে হবে। তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে যে সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কত? তাহলে সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কি হবে? তিনটি কোণের অনুপাত তাহলে 60:60:60, 60 অনুপাত 60 অনুপাত 60, তার মানে 1:1:1। তাহলে 1:1:1 এখান থেকে আমি পেয়ে যাচ্ছি সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত, ঠিক আছে? এরপরে আমরা চলে আসবো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই জিনিসটা বোঝা গেল। এরপরে আমরা চলে আসবো কি? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে না, সেখানে কি হবে? দুটো বাহু, আমার যে কোনো দুটো বাহু আমি সেম পাবো, বাকি একটা বাহু আলাদা থাকবে। সেটাই হলো আমার সমদ্বিবাহু। কারণ সমদ্বিবাহু দ্বি কথার মধ্যেই দুটো আসছে, সেই জন্য দুটো বাহু, যে কোনো দুটো বাহু যার সমান তাকে বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এবারে সমদ্বিবাহু যদি ত্রিভুজ আমি বলি, আমি এই বাহুটা, দুটো বাহু নিলাম সমান, এটা নিলাম আলাদা। তাহলে আমি এটা এ বি সি যদি ধরি, তাহলে আমি বলতে পারি সমদ্বিবাহু যদি ত্রিভুজ, তাহলে এ বি ইকুয়াল টু আমি ধরছি এসি। তার মানে এই বাহুটার সঙ্গে আমি এই বাহুটাকে সমান ধরছি, ঠিক আছে? এ বির সঙ্গে আমি এসি কে ইকুয়াল ধরছি। তাহলে এই বাহুর সঙ্গে, যে এটাকে ভূমি বলা হয়, ভূমি, নিচের বাহুটাকে বলা হয় ভূমি। ভূমির সঙ্গে যে দুটো অ্যাঙ্গেল তৈরি হবে, এখানে এখানে একটা অ্যাঙ্গেল, এখানে এই দুটো অ্যাঙ্গেল কি হবে? সেম হবে। কারণ এই দুটো বাহু সেম, তাহলে ওই অ্যাঙ্গেল দুটো সেম তৈরি হবে। সেম তৈরি হবে মানে আমি বলতে পারি তাহলে বি কোণ ইকুয়াল টু সি কোণ। আমি কোণকে কিন্তু এভাবেও লিখতে পারি বা এটাকে তুমি এভাবেও লিখতে পারো, এ বি সি সমান কোণ এ সি বি বা বি সি এ। দুটোই সেম, দুটোই এটা আর এটা, দুটোই মানে মিনিং কি? দুটোই সেম। এই দুটো জিনিসই সেম, এটা আর এটা, ঠিক আছে? দুটোই সেম জিনিস, তাহলে দুটো কোণ সমান হবে, ঠিক আছে? এরপরে ধরো এখানে কোনো সময় একটা কোণ দেওয়া থাকলো, এই কোণটা দেওয়া থাকলো, তোমাকে এই দুটো কোণ ফাইন্ড করতে বলবো। তাহলে ইজিলি আমি কি করতে, এটা সাপোজ যদি আমি 30 ডিগ্রি ধরে নিই, তাহলে তোমাকে যদি কোশ্চেন করে এই দুটো কোণের মান কত, তাহলে তুমি কি করবে? না আমি জানি তিনটে কোণ যোগ করলে 180 হয়,
তিনটে কোণ যোগ করলে যদি 180 হয়, তাহলে এই কোণটা কি হবে? তাহলে 180 থেকে আমি কি করবো? প্রথমে 30 বিয়োগ করে দেবো। তাহলে আমার এই দুটো কোণের যোগফল পাবো। একে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে যে কোনো একটা আমি কোণ পেয়ে যাবো। তাহলে 150/2 মানে 75 ডিগ্রি করে একটা কোণ পাবো। 75 ডিগ্রি করে একটা কোণ পাচ্ছি আমি, ঠিক আছে? এইভাবে আমি 75 ডিগ্রি করে একটা কোণ পেয়ে যাবো। তাহলে এই কোণটাও 75 ডিগ্রি হবে, এই কোণটাও 75 ডিগ্রি হবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কন্ডিশন কি কি থাকলো? দুটো বাহু সমান হলো। তাহলে এদের কোণের অনুপাত তো আসবে না সেইভাবে, কোণ বের করে তোমাকে অনুপাত বের করতে হবে। এরপরে এখানে দুটো বাহু সমান, দুটো কোণ সমান পাবো। এবার একটা কোণ যদি দেওয়া থাকে আর দুটো কোণ বের করতে পারবো, বা সমান কোণ যদি একটা দেওয়া থাকে তাহলে আরেকটা কোণ আমি এই দুটো কোণও বের করতে পারবো। আমি এখান থেকে সবকিছু একটা কোণ দেওয়া থাকলে বাকিগুলো বের করতে পারছি। নেক্সট আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলবো। বিষমবাহু ত্রিভুজ, এখানে আমি ক্ষেত্রফলের ব্যাপারটা বললাম না, ক্ষেত্রফল, পরিসীমা, এগুলো নিয়ে এক একটা এগুলো ক্ষেত্রফল এরিয়া নিয়ে তোমাদের বললাম না, ক্ষেত্রফল আর পরিসীমা নিয়ে তোমাদের বললাম না এখানে কিছু। এখানে আমরা শুধু অ্যাঙ্গেলের উপরে কিছু করব আর এমনি সামান্য নর্মাল জিনিসগুলো দেখে নেবো। পরের ক্লাসে আমরা আস্তে আস্তে ট্রায়াঙ্গেল সবগুলো একসঙ্গে মিলিয়ে সবগুলো আমি ফর্মুলা দিয়ে দেবো। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, চতুর্ভুজ, ট্রাপিজিয়াম, সামুদ্রিক, সবার একটা ফর্মুলা দিয়ে দেবো, দিয়ে সেই রিলেটেড আমরা কোশ্চেন করবো। এখানে আমরা অ্যাঙ্গেল রিলেটেড কোশ্চেন করবো, ঠিক আছে? কোণের সম্বন্ধিত কিছু কোশ্চেন আমরা এখানে করে নেবো। এরপরে যদি বিষমবাহু ত্রিভুজ হয়, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহুই অসমান। তাহলে এ বির সঙ্গে এটা কোনোটাই সমান হবে না, ঠিক আছে? আর একটা জিনিস বলে রাখি, যেই বাহুটা বড় হবে, যেই বাহুটা বড় হবে তার বিপরীত কোণটা বাকি দুটো কোণের থেকে বড় হবে, এটা মনে রাখবে। যে বাহুটা বড় হবে তার বিপরীত কোণটা বাকি দুটো কোণের থেকে বড় হবে। আবার যে কোণটা, যে বাহুটা ছোট হবে তার বিপরীত, তাহলে এই বাহুটা ছোট, তার বিপরীত কোণ কোনটা? এটা। তার বিপরীত কোণটা এটা, তাহলে এই কোণটা সবচেয়ে ছোট হবে, মনে থাকবে। তাহলে বৃহত্তম বাহুর বিপরীত কোণ সবসময় কি হবে? বড় হবে। ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ সবসময় কি হবে? ছোট হবে। এইটা আমার, তাহলে বিষমবাহু ত্রিভুজে কি হবে? তিনটেই অসমান। তাহলে এ বি সমান এ বি, এ বির সঙ্গে বিসিও সমান নয়, এসিও সমান নয়, তিনটেই অসমান। তাহলে এখানে তিনটে অ্যাঙ্গেলই আলাদা হবে, এখানে তিনটে অ্যাঙ্গেলের কোনো ইকুয়াল হওয়ার কোনো চান্স নেই। তাহলে এইটা হলো আমার বিষমবাহু ত্রিভুজের ফান্ডা, ঠিক আছে? এখানে একটা আমি বলে রাখি, এরিয়াটা একটু বলে রাখি, এখানে এরিয়াটা কাজে লাগাবো, অঙ্ক করবো। যদি এ ধরি, এই বাহুটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, তাহলে এখানে আমি প্রথমে বলে দিই তোমাদের পরিসীমা। পরিসীমা মানে কি? মানে চারদিকটা বাউন্ডারি। বাউন্ডারি বের করতে হলে কি করতে হয়? বাউন্ডারি বের করতে হলে আমি যে কোনো জিনিসের যদি বাউন্ডারি বের করতে চাই, যে কোনো জিনিসের, তাহলে আমি কি চারদিকের জায়গাটা যোগ করলে আমার বাউন্ডারি বের যেমন যে কোনো একটা শেপ, আমি এই শেপের একটা বাউন্ডারি বের করবো, তাহলে কি এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, এটা হলো আমার বাউন্ডারি। আমার চারদিকটা যেটা বেড়া সেটা হলো আমার বাউন্ডারি। তাহলে এই বাউন্ডারি হলো এখানে পরিসীমা। এই বাউন্ডারিকে কি বলা হচ্ছে? পেরিমিটার, পরিসীমা বলা হচ্ছে, ঠিক আছে? পরিসীমা, তাহলে ত্রিভুজের পরিসীমা কি হবে? তিনটে বাহুর যোগফল হবে। তাহলে আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কি পাবো? তিনটে বাহু যোগ করলে, ওখানে তিনটে বাহু তো সমান, তাহলে আমি তাকে বলতে পারি 3 × বাহু। সমবাহু ত্রিভুজের পরিসীমা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমি যদি এখানে শর্ট করে একটু বলে রাখি তোমাদের, সমবাহু ত্রিভুজের পরিসীমা একটু তোমাদের ডিসকাস করে রাখি। সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 3 × বাহু। এবারে এখানে একটা মাস্ট এই কথাটা লিখবে, একক। একক জিনিসটা কি? না সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার, ঠিক আছে? বা ডেসিমিটার, ডেকামিটার, যাই থাকুক, একক যা থাকবে তাই আমাকে লিখতেই হবে। তাহলে 3 × বাহু করলে আমার পেয়ে যাচ্ছি পেরিমিটার বা পরিসীমা, ঠিক আছে? এরপরে এটা সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে সমবাহু ত্রিভুজের আমি এরিয়াটা সম্পর্কে বলে রাখি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে বাহু গুণিত বাহু। এটা হবে, এককটা হবে বর্গ একক। যখন আমি এরিয়া চলে যাব, যখন আমি ক্ষেত্রফল চলে যাব, তখন এককটা চলে আসবে কি? স্কোয়ার ইউনিট, মানে বর্গ একক কথাটা চলে আসবে আমার। তাহলে সেমি থাকলে বর্গ সেমি, মিটার থাকলে বর্গ মিটার, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে পরিসীমা, ক্ষেত্রফল পেতে পারি। এখানে আরেকটা ফর্মুলা জানতে হয়, যেটা হলো সমবাহু ত্রিভুজের উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতা এটা হয় √3/2 ইন্টু বাহু, কিন্তু এটা হবে একক, মানে সেমি থাকলে সেমি, মিটার থাকলে মিটার। বুঝা গেছে? তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 3 × বাহু। কেন 3 × বাহু হচ্ছে? তিনটে বাহুকে যোগ করলে আমি পরিসীমা পাই। তাহলে তিনটে বাহু তো এখানে সমান, তাহলে একটা বাহুকে 3 বার যোগ করা যা, আমি 3 কে 3 বার যোগ করলে যেটা পাবো, 3 কে 3 দিয়ে গুণ করলে সেম পাবো। সেমনি ভাবে 3-এর সঙ্গে বাহু গুণ করলেই আমি পেয়ে যাচ্ছি পরিসীমা। নেক্সট ক্ষেত্রফল। ক্ষেত্রফল হয়, এটা ফর্মুলা হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা মনে রাখবে, ফর্মুলাটা √3/4 ইন্টু, এগুলো কিভাবে হয় সব
ডিসকাস করে বলা যাবে, কিন্তু এত অনেক সময় নষ্ট হয়, বেকার এগুলো জেনে লাভ নেই। তো শুধু ফর্মুলাটি মনে রাখবে, কেন ওই জন্য পরীক্ষা হলে এটা বের করতে তোমার অনেক সময় চলে যাবে। ওটা বেকার সময় দিয়ে লাভ নেই, আমার যেটা লাগবে টু দ্য পয়েন্ট, এক্সাম দ্য পয়েন্ট, সেটা আমি করে নেবো। তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বর্গ একক, এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, উচ্চতা হলো √3/2 ইন্টু বাহু একক। ঠিক আছে, এই তিনটে জিনিস আমাকে সমবাহু ত্রিভুজে জানতে হবে। এরপরে আমরা বিষমবাহু ত্রিভুজে যেটা আসছিলাম সে চলে আসি একটু। বিষমবাহু ত্রিভুজে আমি তিনটে বাহু ধরে নিলাম, বা এটাকে আমি এক্স, এটাকে এ ধরো না, এ ধরলে অসুবিধা হতে পারে, আমি এক্স ওয়াই ধরে ধরে করছি, ঠিক আছে। তাহলে এটা আমি এক্স ধরছি, এটা আমি ওয়াই ধরছি, এটা আমি জেড ধরছি, তিনটে বাহু এক্স ওয়াই জেড ধরলাম, ঠিক আছে। তাহলে এখানে পরিসীমার অর্ধেক যদি করা হয়, হ্যাঁ, পরিসীমাকে যদি অর্ধেক করা হয় তাহলে অর্ধ পরিসীমা তাকে বলবো, কি অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা কি হবে, অর্ধ পরিসীমাকে এস হিসেবে ডিনোট করি, অর্ধ পরিসীমা কি হিসেবে, সেমি পেরিমিটার, সেমি পেরিমিটারকে আমরা এস হিসেবে ডিনোট করি। অর্ধ পরিসীমা কিছু নয়, পরিসীমার অর্ধেককে বলা হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে পরিসীমা কি হয়, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 2 করে দিলেই অর্ধেক বেরিয়ে যাবে, অর্ধেক মানে সেমি পেরিমিটার। তাহলে এটাই হয়ে গেল আমার অর্ধ পরিসীমা। এবারে এখান থেকে আমাকে যদি ট্রায়াঙ্গেলের, এটা তো এখানে যে পেরিমিটার বলতো, পেরিমিটারের কত হতো কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার এখান থেকে যদি এরিয়া বের করতে বলে আমাকে, এর একটা এরিয়া স্পেশাল ফর্মুলা হয়, মানে ক্ষেত্রফল যেটা বলছি, এরিয়ার একটা স্পেশাল ফর্মুলা কি হয়, √of এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস এক্স, আমরা এক্স ধরেছি যেহেতু, এস মাইনাস ওয়াই আর এস মাইনাস জেড। এটা হলো আমার বর্গ একক, কথাটা কিন্তু অবশ্যই হবে, বা স্কোয়ার ইউনিট কথা কিন্তু অবশ্যই হবে। এটা হলো আমার এর এরিয়ার ক্ষেত্রফলের ফর্মুলা, ঠিক আছে। এরপরে যে কোনো ট্রায়াঙ্গেল, যে কোনো ত্রিভুজের একটা জেনারেল ফর্মুলা হয় ক্ষেত্রফলের, যে কোনো ত্রিভুজের একটা, যে কোনো ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল হয়, একটাই ফর্মুলা হয়, সেটা হলো জেনারেল ফর্মুলা বলা হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। এটা আমি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে কিরকম টাইপের কোশ্চেন থ্রো করতে পারে তোমাকে, তোমাকে বললো এখান থেকে আমি একটা লং উচ্চতা, এখান থেকে উচ্চতা যদি হয়, আমি একটা পয়েন্ট দিলাম, ডি পয়েন্ট ধরলাম, এই পয়েন্ট থেকে তোমাকে বললো এডির দৈর্ঘ্যটা বের করতে। তখন কিভাবে কাজে লাগাবো, প্রবলেম আসলেই তুমি বুঝতে পারবে কিভাবে আমি কাজে লাগাচ্ছি। তাহলে এইটুকু জিনিস বুঝতে পারলে, এরপরে আমরা নেক্সট কি আছে একটু দেখে নেবো, থিওরিতে আর কি বাকি রইলো আমি একটু দেখে নিচ্ছি। এরপরে হ্যাঁ, ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে বহিঃকোণ উৎপন্ন হয়। তাহলে এটা স্বাভাবিক জিনিস, ত্রিভুজে যদি কোনো বাহুকে যদি বাড়িয়ে দিই, তাহলে অবশ্যই একটা বাইরের দিকে একটা কোণ অ্যাঙ্গেল পাবো, তাহলে সেটাকে বহিঃকোণ। তাহলে এটা আমি যদি এবিসি ত্রিভুজ বলি, এটাকে যদি আমি এবিসি ত্রিভুজ বলি, এটা আমার এ বি সি ত্রিভুজ। তাহলে এই বিসি বাহুকে যদি বাড়িয়ে দিই, তাহলে এটা এই যে এ সি ডি কোণ পাচ্ছি, এ সি ডি, এটা হলো বহিস্থ কোণ বা বহিঃকোণ বলবো, ঠিক আছে। তাহলে এসিডি কোণকে বলা হচ্ছে বহিঃকোণ, ঠিক আছে। এবারে এইখানে যে দেখো, এটা স্ট্রেট লাইন, এই কোণটা এসিডি কোণ আর এসিবি কোণ, তাহলে কোণ এসিডি প্লাস কোণ এ সিবি, এই দুটোর যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। এখানে ভালো করে দেখো, একটা একটা লাইনের এদিকে একটা কোণ, আবার এদিকে, এই দুটো কোণের যোগফল কত, 180 ডিগ্রি হবে। এটা আমরা জানি, একটা লাইন মানে স্ট্রেট লাইন মানে কি সরল কোণ, স্ট্রেট অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়, তাহলে এটা 180 ডিগ্রি হবে। তাহলে এদিকে বাইরে যে কোনো আমি যদি এই বাহুকে বাড়াই, আমি যদি এই বাহুকে বাড়াই, এই বাহুকে যদি বাড়াই, তাহলে এইদিকে বাইরে যে কোণটা পাবো এটাও বহিঃকোণ পাবো। আমি যদি এই বাহুটাকে বাড়াই, তাহলে এইদিকে যে কোণটা পাবো সেটাও বহিঃকোণ পাবো, ঠিক আছে। তাহলে যে কোনো বাহুকে যদি বাড়াই, তার অপোজিট সাইডে আমি কি পাবো, বহিঃকোণ পাবো, ঠিক আছে। এরপরে ত্রিভুজের মধ্যমাগুলির ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলা হচ্ছে। ত্রিভুজের মধ্যমা কি জিনিস, এবার মধ্যমা জিনিসটা বলে দিই তোমাকে। আমি যে কোনো একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ আমি এখানে আঁকলাম, যে কোনো একটা ত্রিভুজ আমি এখানে আঁকলাম, ঠিক আছে। এবারে মধ্যমা কি জিনিস না, যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে, আমি এই শীর্ষবিন্দু থেকে, আমি বলেছি আগে শীর্ষবিন্দু কোনগুলো বলে দিয়েছি, তিনটে অ্যাঙ্গেল যেখানে তিন বাহুগুলো মিট করছে সেগুলো একটা শীর্ষবিন্দু বা ভার্টেক্স বলা হচ্ছে। এবারে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু, যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত, মধ্যবিন্দু মানে কি, এই বাহুটার মাঝখান কোনটা হবে, মানে এরকম জায়গায় যদি মাঝখান ধরে নিই, এইখান থেকে যদি মাঝখান পর্যন্ত যে রেখাটা টানবো, এটা হলো মধ্যমা। এখান পর্যন্ত যে রেখাটা টানবো সেটা হলো মধ্যমা। সেম ভাবে
এখানেও এই শীর্ষবিন্দু থেকে যখন এই বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে রেখাটা নেবো এটা হলো মধ্যমা। সেম ভাবে এই শীর্ষবিন্দু থেকে এর মধ্যবিন্দু পর্যন্ত যে রেখাটা নেবো সেটা হলো আমার মধ্যমা। ঠিক আছে, তাহলে এই মধ্যমা যে পয়েন্টে মিট করছে এটাকে বলা হচ্ছে ভরকেন্দ্র। ঠিক আছে, এই মধ্যমা যে পয়েন্টে মিট করছে সেটাকে বলা হচ্ছে ভরকেন্দ্র, ভরকেন্দ্র বলা হচ্ছে সেন্ট্রয়েড। ঠিক আছে, সেন্ট্রয়েড বলা হচ্ছে ভরকেন্দ্রকে, হ্যাঁ সেন্ট্রয়েড বলা হচ্ছে কি, ভরকেন্দ্রকে সেন্ট্রয়েড বলা হচ্ছে। তাহলে মধ্যমাগুলির ছেদবিন্দুকে বলা হচ্ছে ভরকেন্দ্র। ক্লিয়ার? এরপর দেখে নেবো আর কি আছে। এবার অন্তঃকেন্দ্র, অন্তঃকেন্দ্র মানে কি, ইনসেন্টার, ইনসেন্টার মিডল যেটা মাঝখানে থাকবে ইনসেন্টার, ইনসেন্টারের মধ্যে আমরা কি করতে পারি, ট্রায়াঙ্গেল সার্কেল আঁকতে পারি। কোনো ত্রিভুজের সমস্ত কোণের অন্তঃসম দ্বিখণ্ডক, সমস্ত কোণকে যদি ভাঙা হয়, সমস্ত কোণ যেন এখানে ত্রিভুজের কটা কোণ হয়, তিনটে কোণ, তাহলে এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, তাহলে এই কোণ দুটোকে সমান দুভাগে ভাগ করছি। অন্তঃসম দ্বিখণ্ডক মানে সমান দুভাগে যদি ভাগ করা হয়, তাহলে এটা যদি ধরো 60 ডিগ্রি হয়, তাহলে এটা এদিকটা 30 হবে, এদিকটা 30 হবে, সেম ভাবে সবগুলো সেইভাবে যদি ভাগ করা হয় সমানভাবে, যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটা বলা হচ্ছে অন্তঃকেন্দ্র। ঠিক আছে, অন্তঃকেন্দ্র মানে কি, ইনসেন্টার, ইনসেন্ট্রি বলা হচ্ছে। ঠিক আছে, এবার পরিকেন্দ্র, পরিকেন্দ্র কি করছে, পরিকেন্দ্রের ক্ষেত্রে এখানে আমরা কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করছিলাম, এখানে আমরা করবো বাহুগুলোকে, এখানে আমরা কি করব, এই যে বাহুগুলো আছে, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এই বাহুগুলোকে ভাঙবো, বাহুগুলোকে ভাঙলে কি পাবো, পরিকেন্দ্র, বাহুগুলোকে ভাঙলে কি পাবো, পরিকেন্দ্র। কি হবে না, আমি এইটা ধরো একটা বাহু, তাহলে এর মধ্যবিন্দু বের করবো, এর মধ্যবিন্দু বের করলাম। আমি যে কোনো বাহুর মধ্যবিন্দু, এটা যদি বাহু হয়, এর মধ্যবিন্দু বের করতে, মধ্যবিন্দু বের করতে জানি, মধ্যবিন্দু বের করলাম এরকম, এটা একটা এভাবে করতে হয় মধ্যবিন্দু বের করে। জ্যামিতি, জ্যামিতি তোমাদের পরীক্ষায় লাগবে না, সেজন্য এটা জানার দরকার নেই। আমি ভাবছি, দেখো এই বাহুটার মধ্যবিন্দু, এই বাহুটার মধ্যবিন্দু, আর এই বাহুটার মধ্যবিন্দু, তিনটা বাহুর মধ্যবিন্দু আমি করেছি। যে যে পয়েন্টে মিলিত হয়েছে সেটা হচ্ছে আমার পরিকেন্দ্র, যে পয়েন্টে মিলিত হয়েছে সেটাকে আমরা কি বলছি, পরিকেন্দ্র। সার্কাম, সার্কাম সেন্টার বলা হয়, কি বলা হয়, কি সার্কাম সেন্টার, এটা ইন সেন্টার, এটা বলা হচ্ছে সার্কাম সেন্টার। ঠিক আছে, নেক্সট লম্ব, লম্বা কেন্দ্র, না এটা ভুল হয়েছে, লম্ব কেন্দ্র হবে। ঠিক আছে, এটা হবে লম্ব কেন্দ্র, কয়কার হবে এটা, লম্ব কেন্দ্র। তোমাদের এই কালিটা দেখতে অসুবিধা হচ্ছে একটু মনে হচ্ছে, না আমি লিখে দিচ্ছি, লম্ব কেন্দ্র। ঠিক আছে, লম্ব কেন্দ্র, অর্থ সেন্টার। ঠিক আছে, তাহলে কোন ত্রিভুজের প্রত্যেকটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুতে অঙ্কিত তিনটি লম্ব, এটা কি জিনিস হচ্ছে না, তিনটে শীর্ষবিন্দু আছে, তিনটে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি লম্ব আমি টানি, সেই লম্বগুলো যেখানে মিলিত হবে সেটাকে বলা হচ্ছে লম্ববিন্দু। লম্বগুলো যেখানে মিলিত হচ্ছে, তিনটে লম্ব লম্ব, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে লম্ববিন্দু। ঠিক আছে, তাহলে এটা হলো আমার লম্ববিন্দু। এখানে সমবাহু ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধ কি হয়, a/√3, সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ কি হয়, a/√3, আর সমবাহু ত্রিভুজের অনুপাত কি হয়, 2:1 হয়। এমনি জাস্ট জেনে রাখো, এটা যখন ফর্মুলা আসবে বলে দেবো আমি কিভাবে হচ্ছে এগুলো। সমবাহু ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধ, সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ। অন্তর্ব্যাসার্ধ মানে ভিতরের বৃত্তের ব্যাসার্ধ, পরিব্যাসার্ধ মানে বাইরের বৃত্তের ব্যাসার্ধ, সেইটুকু জিনিস। a/2/√3 হয়, a/√3 হয় বাইরেরটা। নেক্সট আমরা এখানে কিছু অঙ্ক চলে আসবো। ঠিক আছে, এবারে যদি একটি ত্রিভুজের কোণের অনুপাত 2:3:5 হয়, সেক্ষেত্রে বৃহত্তর ক্ষুদ্রতম কোণের অনুপাত কত? এটা RRB NTPC টায়ার 1 2016 সালে কোশ্চেনটা পড়েছিল। ঠিক আছে, এটা RRB NTPC থেকে 2016 সালের টায়ার 1 এর কোশ্চেন। তিনটে কোণের অনুপাত দিয়েছে, হ্যাঁ, দিয়ে তোমার কোশ্চেন করেছে যে বৃহত্তম আর ক্ষুদ্রতম কোণের অনুপাত বের করতে। তাহলে এটা কিছু করতেই হবে না, এটা ইজিলি আমরা বলতে পারবো। কি হবে না, আমি বুঝতে পারছি যে এই কোণটা সবচেয়ে ছোট হবে, এই কোণটা সবচেয়ে বড় হবে, এখানে তো অনুপাত ফর্মেই আছে, তাহলে এখানে করার কিছু নেই। তাহলে এখান থেকে লিখে দেবো বৃহত্তম আর ক্ষুদ্রতম কোণের, তাহলে বৃহত্তমটা কত, 5, তাহলে 5:3, এটা হলো আমার অ্যান্সার। কিচ্ছু করতে হবে না, জাস্ট দেখবে কেউ করবে বুঝতে পারবে। ঠিক আছে, কারো কোনো অসুবিধা আছে, কারো কোনো অসুবিধা? তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতম বলেছে। ঠিক আছে, তাহলে বড়টা কত, 5, ছোট কত, 2, তাহলে 5, সরি 5:2, মিস্টেক, 5:2 হবে, 5:2, তাহলে আমার অপশন বিটা হলো, তাহলে আমার অপশন বিটা হলো। আর বড়রা 5, ছোটরা 2, আমি মিস্টেকে লিখে ফেলেছিলাম 3, তাহলে 5:2 হবে। ক্লিয়ার? কারো যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলতে পারো। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাবো। আমরা রেলওয়ের কিছু কোশ্চেন, এখানে এটাও রেলওয়ে পড়েছিল, ধরো কোন একটা সালে এটা পড়েছিল। কি বলেছে, ত্রিভুজের কোণগুলির অনুপাত দেওয়া আছে 2:5:8, তাহলে বৃহত্তম কোণের মান কত?
তাহলে ত্রিভুজের যে কোণগুলো আছে তাদের অনুপাত দেওয়া আছে, তাদের কোণের মান দেওয়া নেই কিন্তু অনুপাত দেওয়া আছে। আমরা কি জানি কোণ তিনটেকে যোগ করলে 180 ডিগ্রি হয়, তার মানে এই অনুপাতগুলোকে যোগ করলে এর ভ্যালুটা 180 ডিগ্রি হবে। অনুপাত মানে 2:5:8, মানে টোটাল ভ্যালু কত 15 ইউনিট। তাহলে 15 ইউনিটের ভ্যালু মানে 15 জিনিসের ভ্যালু কত 180 যদি হয়, তাহলে আমি জানি 15 সঙ্গে কত 12 গুণ করলে 180 হয়, 15 12 180 হচ্ছে। তাহলে আমাকে বলেছে কি, তাহলে বৃহত্তম কোণের মান কত, বৃহত্তম কোণ কোনটা 8, তাহলে 15 ইউনিটের ভ্যালু যদি 180 তাহলে 8 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 8 × 12, 12 96 ডিগ্রি। তাহলে অপশন হলো আমার 96 ডিগ্রি, মানে অপশন বি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। অপশন বি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। একদম ঠিক বলেছো যারা কমেন্ট করেছো। নেক্সট নেক্সট কোয়েশ্চেন কি, ত্রিভুজের একটি কোণের মান 55 ডিগ্রি, যদি অন্য দুটি কোণের অনুপাত 9:16 হয় তাহলে কোণগুলির মান কত। তাহলে ত্রিভুজের একটা কোণ দিয়ে দিয়েছে এবং দুটো কোণের অনুপাত দিয়েছে, তাহলে এখান থেকে আমাকে কি বের করতে হবে, দুটো কোণের মান বের করতে হবে। তাহলে আমরা জানি কি, একটা কোণ যদি দিয়ে দিয়েছে তাহলে বাকি দুটো কোণ কি হবে সেটা বাদ দিয়ে দেবো, বাকি দুটো কোণ সেখানে পেয়ে যাবো। তাহলে 180 যদি আমার টোটাল কোণ হয়, 180 টোটাল কোণ, তাহলে একটা কোণ যে দিয়েছে সেটাকে আমি আগে প্রথমে বাদ দিয়ে দিই। বাদ দিলে আমি কি পাবো, যেটা পাবো সেটা পাবো দুটো কোণের যোগফল। সেটা কি পাচ্ছি, দুটো কোণের যোগফল। বাকি যে দুটো কোণ আছে, বাকি দুটো কোণের অনুপাত দিয়েছে, তাহলে 9 আর 16 অনুপাত মানে টোটাল কত ইউনিট হচ্ছে, টোটাল হচ্ছে 25 ইউনিট। তাহলে 25 ইউনিটের ভ্যালু যদি 125 হয়ে যায়, তার মানে কি 1 ইউনিটের ভ্যালু কত, 25, 5 125 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত আসবে, 5 আসবে। তাহলে আমাকে বের করতে হবে 9 ইউনিটের ভ্যালু। তাহলে 9 ইউনিটের ভ্যালু কি আসবে, 9 × 5 45 ডিগ্রি। আর আরেকটা বের করতে হবে 16 ইউনিটের ভ্যালু, 16 ইউনিটের ভ্যালু কি আসবে, 16 × 5 80 ডিগ্রি। এই হলো আমার অঙ্ক। তাহলে এখানে কোনটা অপশন আছে, অপশন ডি 45 ডিগ্রি এবং 80 ডিগ্রি। বুঝা গেল, এটাও টায়ার 1 এনটিপিসির কোশ্চেন 2016 সালে। নেক্সট আমরা দেখে নেব, বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি হলো, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে। কি বলেছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটা কিরকম হয় না, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে। যখনই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে তখন একটাই অপশন থাকে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হয়, এই কোণটা 90 ডিগ্রি হয়। সমকোণী বলে দেওয়া মানে একটা কোণ 90 ডিগ্রি কনফার্ম। আমি বলেছিলাম যখনই সমদ্বিবাহু ত্রিভুজ হবে তার সমকোণ সংলগ্ন মানে সমান বাহুদের সংলগ্ন যে বাহুটা থাকবে, এই কোণগুলো কি হবে, সমান হবে। সমান বাহুর সংলগ্ন যে কোণগুলো থাকবে সেগুলো কি হবে, সমান হবে। তার মানে এটা যদি 90 হয়, এই দুটো, আমি জানি ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, তিনটে কোণ যোগ করলে 180 ডিগ্রি। তাহলে এটা যদি শুধু 90 হয়ে যায়, তাহলে এই দুটো যোগ করলে 90 ডিগ্রি অবশ্যই হবে। আর এই দুটো যোগ করলে যদি 90 ডিগ্রি হয়, আমি বললাম এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে এই কোণটা কি হয়ে যাবে 45 হবে, এই কোণটা 45 হবে। এটা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি। তাহলে তিনটি কোণ কি হবে, 90 45 45, বা 45 45 90, যেরকম থাকবে সেরকম ভাবে লিখবে। তাহলে এখানে অপশন কি আছে, 90 45 45, তাহলে অপশন ডি হয়ে গেল আমার এখানে রাইট অ্যান্সার। বুঝা গেছে সবার। তাহলে এটা কিভাবে করলাম, আমরা দেখে নিলাম একটা কোণ 90 ডিগ্রি, আমি জানি দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। সেখান থেকে আমি কি করব, যেহেতু আমার এই কোণটা এই কোণটা সমান, কেন সমান হচ্ছে, কারণ এই বাহুটা সমান হচ্ছে। এবার একটা জিনিস বলো, কোনো ত্রিভুজের, কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ কি কখনো সমান হতে পারে কোনো বাহুর সঙ্গে, সমান হতে পারে না, তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হবেই না। সমকোণী ত্রিভুজের তিনটে তিনটে জিনিস আছে, এটা ভূমি, লম্ব আর অতিভুজ। তাহলে এখানে আমি যদি ভূমি বলি, এটা লম্ব বলি, তাহলে এটা অতিভুজ হবে। অলওয়েজ অতিভুজ সবসময় বড় হয় লম্ব ভূমির থেকে, অবশ্যই বড় হবে, যাই হোক হলেই বড় হবে, ঠিক আছে। তাহলে মনে রাখবে, তাহলে কখনো এই বাহুটার সঙ্গে এই বাহুটা বা এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হতে পারে না। সমকোণ সংলগ্ন বাহুগুলোই কেবলমাত্র সমান হবে। তার তখন কি হবে, তাহলে এই কোণটা দুটো আমি সেম পাবো। সেম পেলে আমি জানি এই দুটো কোণের যোগফল কত হবে, 90 হবে। কেন, একটা যদি 90 হয় আর একটা 90 হলে তবেই তো 180 ডিগ্রি। 90 হওয়া মানে দুটো হাফ হাফ করে দেবো, কাজ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা পেয়ে যাচ্ছি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। এখানে আরেকটা কোশ্চেন হতে পারে, তোমাকে পরীক্ষা বলবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত বের করো। তাহলে কোণগুলির অনুপাত বের করতে হলে কি হবে, 90:45:45, 45 দিয়ে সবগুলো ভাগ কেটে যাবে, তাহলে 45 2 90, 45 থেকে 45, 45 থেকে 45, তোমার কোণগুলির অনুপাত কি আসবে, 2:1:1 বা 1:1:2 এভাবে আসবে, দেখি। যদি কোণগুলোর অনুপাত বলে তাহলে তোমার উত্তর হবে কি 2:1:1। নেক্সট দেখে নেবো আমরা, কি বলেছে, একটি
স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি সূক্ষ্মকোণের মান 25 ডিগ্রি হলে স্থূলকোণের মান কত? তাহলে একটা স্থূলকোণী ত্রিভুজ বলেছে, একটা স্থূলকোণী ত্রিভুজ। সাধারণ জিনিস ভাবো, একটা স্থূলকোণী যদি ত্রিভুজ হয় তাহলে একটা কোণ স্থূলকোণ অবশ্যই হবে, একটা কোণই স্থূলকোণ হবে, দুটো কোণ তো হতে পারে না। দুটো কোণ যদি স্থূলকোণ হয় তাহলে আমি প্রথমের দিনে বলেছিলাম যে স্থূলকোণের ডেফিনেশন কি ছিল আমার? স্থূলকোণ ছিল 90 ডিগ্রির থেকে বেশি হবে, 180 থেকে কম হবে, এটাই আমার স্থূলকোণের ডেফিনেশন ছিল। এবার স্থূলকোণ যদি দুটো কোণ যদি হয়ে যায় তাহলে 90 থেকে বেশি মানে কি 91 ধরতে পারি, তাহলে 91 প্লাস 92 যদি বলি বা 91 প্লাস 91 যদি বলি তাহলে 180 পেরিয়ে যাচ্ছে, তার মানে কি এটা ত্রিভুজ আর হবে না। কি করে ত্রিভুজ হবে? তাহলে মনে রাখবে স্থূলকোণী ত্রিভুজ বললে একটাই কোণ স্থূলকোণ হবে। আচ্ছা, আমরা কোণ সম্পর্কে ত্রিভুজটা বললাম না, ঠিক আছে, আমি এখনই বলে দিচ্ছি যেমন এটা আসলো। তাহলে কোণ কোণ ভেদে ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা যাচ্ছে, হ্যাঁ, সূক্ষ্মকোণী, স্থূলকোণী আর সমকোণী, বা সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলবো? না, যার প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, যার প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ সম্পর্কে আমি আগের ক্লাসে বলেছি। সূক্ষ্মকোণ জিনিসটা কি? না, যে কোণটা 0 থেকে বড় হবে, 90 থেকে ছোট হবে, সেগুলোকে আমরা সূক্ষ্মকোণ বলছি। এরপরে সমকোণী ত্রিভুজ কোনটা? না, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হবে, যে ত্রিভুজের একটি কোণ মাত্র 90 ডিগ্রি হবে তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলছি। এরপরে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ 190 ডিগ্রি থেকে বেশি, 180 ডিগ্রি থেকে কম, সেটা হলো স্থূলকোণ, একটি কোণ কিন্তু। আমি সূক্ষ্মকোণ যখন বললাম তখন বললাম 3টি কোণই সূক্ষ্মকোণ হতে হবে। যখন আমি সমকোণ বললাম তখন একটা কোণকে 90 ডিগ্রি বললাম। কিন্তু যখন আমি স্থূলকোণ বলছি না, তখন একটা কোণকে স্থূলকোণ হতে হবে, মানে 90 ডিগ্রি থেকে বেশি হতে হবে, 180 ডিগ্রি থেকে কম হতে হবে। এটা হলো কন্ডিশন, ঠিক আছে। এই ত্রিভুজ 3টা ভাগে কোণ ভেদে ভাগ করা যায়, আর বাহু ভেদে বলেছিলাম 3 ভাগে ভাগ করা যায়, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। তাহলে এরপরে এখানে বলছে স্থূলকোণী, আবার বলছে কি সমদ্বিবাহু। স্থূলকোণীও বলেছে আবার সমদ্বিবাহু বলেছে। তাহলে স্থূলকোণী হচ্ছে মানে একদম ডেফিনেটলি তুমি ধরে রাখো যে যে বাহুটা সমান নয়, মানে যে দুটো সমান বাহু যে অ্যাঙ্গেল তৈরি করছে সেইটা হলো স্থূলকোণ। দুটো সমান বাহু যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, মানে জিনিসটা কিরকম হচ্ছে বলতো? আমি যদি এটা সমান বাহু ধরি, এটাকে সমান বাহু ধরি, তাহলে এই যে অ্যাঙ্গেল তৈরি করছে তাহলে এটা হলো স্থূলকোণ। কিন্তু আমার এই দুটো কোণ কিন্তু সূক্ষ্মকোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ কিন্তু আমার সূক্ষ্মকোণ, আর এই দুটো কোণ আমার কি হবে? ইকুয়াল হবে। কারণ কি, এই বাহুটা যদি এই বাহুটা সমান হয়ে যায়, ভূমির সঙ্গে বাহুর সঙ্গে যে কোণগুলো তৈরি করবে, এই কোণটা আর এই কোণটা, দুটো কোণ ইকুয়াল হবে, দুটো কোণ সমান হবে। দুটো সমান বাহু, তাহলে দুটো কোণও সমান তৈরি করবে। তাহলে আমার একটা কোণ দিয়ে দিয়েছে 25, তাহলে আমি ইজিলি বলতে পারবো আরেকটা কোণ 25। তাহলে দুটো যদি মিলে 50 হয়ে যায় তাহলে আরেকটা কোণ ইজিলি বের করতে পারবো, কেন 180 থেকে 25 25 50 বাদ দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে আমার 180 থেকে 50 বাদ দিলে কত হয়? 130 হয়ে যায়, 130 হয়ে যায়। তাহলে আমার অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। তো বুঝা গেছে যে ব্যাপারটা? ভেরি গুড। নেক্সট আমরা দেখে নেবো কি আছে। তাহলে বলছে নিচের কোন বিকল্পটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুর পরিমাপ? এখানে 4টে অপশন দিয়ে আছে, দিয়ে বলছে কোনটা বাহুর পরিমাপ তোমাকে বের করতে বলেছে। তাহলে এইখানে কি করব আমরা? এখানে তো করতে পারবো না, এখানে অপশন ধরে আমাকে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তো অপশন ধরে করার আগে আমি সমকোণী ত্রিভুজের কিছু একটা বলে দিই, কি ব্যাপারটা থাকে আমি বলে দিই। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ এখানে যদি আমি ড্র করি, এটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আমি এটার নাম দিলাম এ, নাম দিলাম বি, নাম দিলাম সি, ঠিক আছে। আমি এবিসি একটা সমকোণী ত্রিভুজ ধরলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার, এই কোণটা আমার 90 ডিগ্রি, সেই জন্য সমকোণ হচ্ছে, ঠিক আছে। এরপরে আমি কি করছি, এরপরে আমি এবিসি সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এরপরে আমি কি করবো, না আমি বলছি এখানে একটা রিলেশন পাওয়া যায়, এটাকে আমি বলবো ভূমি বলি, এটা কি বলবো? ভূমি বলি আমি, হ্যাঁ। এটাকে বলবো লম্ব, হ্যাঁ, এটা লম্ব, আর এটাকে বলবো অতিভুজ, ঠিক আছে। এদের মধ্যে একটা রিলেশন থাকে, লম্ব, ভূমি, অতিভুজের একটা রিলেশন থাকে। কি রিলেশন? না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হয় অতিভুজের স্কোয়ার। রিলেশনটা কি? না, লম্ব স্কোয়ারের সঙ্গে যদি আমি ভূমি স্কোয়ারকে যোগ করে দিই তাহলে পাবো কি অতিভুজের স্কোয়ার। এটা মানে সমকোণী ত্রিভুজ হলে অবশ্যই এটা মিলবেই মিলবে, যদি সমকোণী ত্রিভুজ হয়। যদি না হয় কিন্তু এটা মিলবে না। সমকোণী ত্রিভুজ হলে এটা অবশ্যই হতে হবে, ঠিক আছে। এটা পাইথাগোরাস থিওরেম বলা হয়, পিথাগোরাসের উপপাদ্য এটা বলা হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, ঠিক আছে। এরপরে এখানে তাহলে আমি এটাকে লম্ব বলছি, এটাকে ভূমি বলছি, এটাকে অতিভুজ বলছি। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ সবচেয়ে বড় বাহু হয় অতিভুজ। সবচেয়ে বড় বাহু কোনটা? অতিভুজ। তাহলে এখানে আমি দেখবো এখানে যে 3টে বাহুর মাপ দেওয়া আছে কোনটা এই রিলেশনে হোল্ড করবে আমার। তাহলে আমি প্রথমটা যদি বেছে নিই, আমি 84, 13, 85, কারণ আমি বলেছি অতিভুজ সবসময় বড় হয়, তার মানে এখানে অতিভুজ কোনটা হবে? 85 হবে। আমি এটার ক্ষেত্রে যদি বলি অতিভুজ কোনটা হবে? 115 হবে।
আমি যদি এটার ক্ষেত্রে বলি অতিভুজ কোনটা হবে 100 হবে। আমি যদি এটার ক্ষেত্রে বলি অতিভুজ হবে কত 112 হবে। ঠিক আছে, এইবার একটা জিনিস দেখো, এগুলো করবো কিভাবে আমরা, না আমি একটা ইউনিট ডিজিট ধরে করার চেষ্টা করবো। এন 4 4 16, হ্যাঁ 3 3 9, তাহলে 9 6 যোগ করলে 15, লাস্টে 5 আসছে তো 85, 85 যদি স্কোয়ার করে দিই তাহলে 5 আসবে। আমি কি বললাম এ স্কোয়ার ইন্টু এর স্কোয়ার, এর স্কোয়ার ইন্টু এর স্কোয়ার যোগ করলে এর স্কোয়ার মিলতে হবে, তাহলে এটা দেখছি এটা মিলছে। বাকি অপশনগুলো দেখে নেবো, 4 4 16 মানে 6, 3 3 9, 9 6 15, এটাও মিলছে, এটাও মিলছে। তারপরটা দেখে নেবো 6 6 36, 7 7 49, তাহলে 9 6, এটা কিন্তু মিলছে না। নেক্সট এটা দেখে নেবো 5 5 25, 1 1 1, 25, 5 আর 1 6, 2 2 4, মিলছে না। তাহলে আমার এই দুটো অপশন বাদ চলে গেল, প্রথমেই এই দুটো অপশনকে আমি বাদ দিয়ে দেবো। দেখো এত বড় ক্যালকুলেশন করা সম্ভব না পরীক্ষা হলে, প্রচুর টাইম নষ্ট হবে। আমি ইউনিট ডিজিট হিসেবে আমি করে নিতে পারবো, দেখে নিতে পারবো। এরপর এখানে দুটো অপশন, পরীক্ষার সময় হয়তো এরকম অপশন নাও থাকতে পারে, হয়তো পরীক্ষা 114 করে দিল এটাকে, তখন কিন্তু এটা মিলছে না, তখন ডাইরেক্ট উত্তর সেটা হয়ে যাবে। বা এটাকে 6 করে দিলে তখন এটা উত্তর হয়ে যাবে, এরকম ব্যাপারটা হতো। কিন্তু এখানে যেহেতু দুটো অপশন দেওয়া হয়েছে একই রকম, তাহলে এটার ক্ষেত্রে আমি করবো। এবারে দেখো, তাহলে আমি জানি এই দুটোর মধ্যে অ্যান্সার আসবে এ অথবা বি, বাকিগুলো আমার হচ্ছে না। ঠিক আছে, কিভাবে করলাম বুঝতে পারলে। এরপরে এ আর বির মধ্যে কোনটা, তাহলে প্রথমে আমি দেখে নেবো 84 ইন্টু 84, 84 ইন্টু 84 গুণ করে নেবো। 84 ইন্টু 84 গুণ করবো কি হবে না, 4 4 16, 8 4 32, 8 4 32, 64 আর একে 65 5, 8 4 32, 8 32, 64 আর একে 65 5 হাতে 6, 64 আর 6 70 হয়ে যায়। আর তাহলে আর 64 আছে 70, 4 4 16 6, এটা হলো। এবার 13 13 কত হয় 169 হয়, 13 13 গুণ করলে কত হয় 169। এবার যোগ করে দেবো 9 6 15 5, হাতে 1, 6 6 12 2, তাহলে 2 7 2 2 5, এটা আসলো। এবার 85 যদি স্কোয়ার করি তাহলে 85 ইন্টু 85 গুণ করলে কি হবে 5 5 25, 9 8 72, দেখো মিলে যাচ্ছে, এটা মিলে যাচ্ছে, এটার সঙ্গে এটা মিলছে, যেহেতু মিলে যাচ্ছে আর ওটা করার দরকার পড়বে না আমার, যেহেতু একটা একটা যদি মিলে যায় তাহলে কনফার্ম, আর একটা মিলবে না। আর একটা যদি না মিলে তাহলে অবশ্যই ওটা কনফার্ম, তাহলে একটা যে কোনো একটা ক্যালকুলেশন করলে কাজ হয়ে যাবে। এটা ক্যালকুলেশন মিলে মিলে গেল, তাহলে অপশন আমার কি হয়ে গেল, অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। বুঝা গেছে সবার? তাহলে এরকম প্রবলেম থাকলে কিভাবে সলভ করতে পারি বোঝা গেল। তাহলে সবসময় ইউনিট মেথড লাগিয়ে নেবে, কারণ আমার কি দরকার, দুটো ছোট বাহুর যোগফল স্কোয়ার করে যোগফল সমান বড় বাহুর স্কোয়ারের যোগফলের সমান হবে। তার মানে দুটো ছোট বাহু 4 আছে, শেষে 4 আছে মানে নিশ্চয়ই শেষে 6 আসবে, যা গুণ করলে 84 84 গুণ করলে শেষে 6 আসছে, দেখো 6 আসছে। আমি যখন 13 13 গুণ করলাম লাস্টে 9 আসছে, 9 আসছে, তাহলে 9 6 যোগ করলে 15 হয়, 5 আসছে, তাহলে এখানেও 5 ছিল, এখানে শেষে 5 এসেছিল, তাহলে এটা মিলছে। এইভাবে আমি প্রথমে দেখে নেবো, তাহলে আমার কি হবে, অনেকটা ক্যালকুলেশন সেখানেই শেষ হয়ে গেল। এবার দেখবে পরীক্ষার সময় ম্যাক্সিমাম থাকবে এইভাবে থাকবে তোমার, কারণ জানে সবাই জানে যে এইভাবে ক্যালকুলেশন করা অসম্ভব ব্যাপার, গুণ করে অনেক সময় নষ্ট হবে। সেই জন্য তোমাকে এমন কিছু একটা দিবে শর্ট ট্রিক্সে করা যেতে পারে। তাহলে এটাকে আমরা এইভাবে ডিল করবো। ঠিক আছে, নেক্সট অঙ্ক চলে যাবো আমরা, কি আছে। তাহলে কোনো ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে 3x ডিগ্রি, 2x মাইনাস 7 ডিগ্রি এবং 4x মাইনাস 11 ডিগ্রি। তাহলে x এর ভ্যালু করছে, আমি বলেছি ত্রিভুজের তিনটে কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে আমি যদি এই তিনটেকে যোগ করি, এখানে আমি এই তিনটেকে যদি যোগ করি তাহলে 180 ডিগ্রি হবে। তাহলে আমি যোগটা কিভাবে করবো, এখানে করে নেবো। দেখো এখানে 3x আছে, এটার সঙ্গে আমি 2x যোগ করবো, 5টা x হয়ে যাবে। তার সঙ্গে 4x যোগ করবো, কটা হয়ে যাবে, 9টা x হয়ে গেল। এরপরে এখানে মাইনাস 7 আছে, আর এখানে মাইনাস 11 আছে, তাহলে মাইনাস 18 হয়ে গেল। তাহলে আমার 9x মাইনাস 18 সমান পেয়ে গেলাম 180। তাহলে এখান থেকে 9x সমান কি পেয়ে যাবো, 198 পেয়ে যাবো, কারণ 18টা দিয়ে গেলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, মাইনাসের যেদিকে সেদিকে গেলে কি হবে, প্লাস হবে। যোগ হয়ে গেলে কি হবে, 180 সঙ্গে 18 যোগ করলে 198 হয়। এখান থেকে আমি এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি 22, কারণ 9 2 18, 9 2 18 22 পাচ্ছি। তাহলে আমাকে বের করছিল কি, এক্স এর ভ্যালু বের করতে বলছিল, আমাকে এক্স এর ভ্যালু বের করতে বলেছিল। তাহলে ইজিলি আমি এখানে পেয়ে গেলাম এক্স সমান 22। তাহলে অপশন বি হয়ে গেল আমার এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার সবার? আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো কোনো ডাউট এখন পর্যন্ত? যদি ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, পরের ক্লাসে আমি তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করে দিতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাবো। এখন বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের মান দেওয়া আছে। এটা নতুন অঙ্ক, একটা নতুন অঙ্ক বলতে এটা তোমার ক্লাস 10এই জেনেছো, এটা ত্রিকোণমিতির অধ্যায়ের অঙ্ক এগুলো। এখানে কোণগুলো দেখো কেমন দেওয়া আছে, এত ডিগ্রি, এত মিনিট, এত সেকেন্ড। এই যে উপরে একটা ডট দেখছো না, ওটা মিনিটের সাইন, উপরে দুটো ডট দেখছো ওটা হলো সেকেন্ডের সাইন। ঠিক আছে, ডিগ্রি মিনিট সেকেন্ডে দেওয়া আছে এখানে কোণগুলো।
তোমাকে বলছে বৃত্তীয় পদ্ধতি মান, তাহলে কোন কোন নির্ণয়ের দুটো পদ্ধতি হয়, একটা হলো ষষ্ঠিক পদ্ধতি, একটা হলো বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি কোনটা না, আমরা যে ডিগ্রিতে লিখছি না, সেটা হলো ষষ্ঠিক পদ্ধতি। আর বৃত্তীয় পদ্ধতি কোনটা না, পাই দিয়ে যেটা ডিনোট করবো সেটা হলো বৃত্তীয় পদ্ধতি। অ্যাকচুয়ালি বৃত্তীয় পদ্ধতি আর ষষ্ঠিক পদ্ধতির রিলেশন কি থাকে জানো না, আমরা জানি 180 ডিগ্রি সমান হয় পাই রেডিয়ান, পাই পাই রেডিয়ান। 180 ডিগ্রি সমান কি হয়, পাই রেডিয়ান বা পাই বলতে পারি, ঠিক আছে। তাহলে এদের মধ্যে রিলেশনটা এটাই হয় যে 180 ডিগ্রির সঙ্গে পাই সমান, 180 ডিগ্রির সঙ্গে পাই সমান, ঠিক আছে। এটা হলো রিলেশন। তাহলে 1 ডিগ্রি সমান কি হবে, পাই বাই 180। এবারে আমাকে যে কোনো ডিগ্রি যদি জিজ্ঞেস করে, যে কোনো ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে এর সঙ্গে গুণ করে দিলে উত্তর বেরিয়ে যাবে। এর সঙ্গে গুণ করলে 40 গুণ করে 40 ডিগ্রি, এর সঙ্গে গুণ করলে 40 ডিগ্রি, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে বৃত্তীয় মানে, ঠিক আছে। এই পাই দিয়ে যে মানটা বেরোচ্ছে এটা হলো বৃত্তীয় মান, আর ডিগ্রি দিয়ে যে মানটা বেরোচ্ছে সেটা হলো ষষ্ঠিক মান। এবারে ষষ্ঠী, এখানে আমার ষষ্ঠিক পদ্ধতিতে মান দেওয়া আছে। আবার এখানে কি করেছে, ডিগ্রি, মিনিট, সেকেন্ড, তিনটা জিনিসকে গুলিয়ে দিয়েছে এখানে। এখানে বের করতে বলছে তৃতীয় কোণের 3 নম্বর কোণের বৃত্তীয় মানটা। আগে প্রথমে আমি বের করব দুটো কোণ যোগ করলে কত আসে, আমি বের করবো। তাহলে দুটো কোণ কিভাবে যোগ করবো দেখো। তার আগে আমি বলে দিই যে 1 ডিগ্রি সমান হয় 60 মিনিট। 1 ডিগ্রি সমান কত মিনিট হয়, 60 মিনিট। আবার 1 মিনিট সমান হয় 60 সেকেন্ড। এগুলো সবাই জানি আমরা, এই যে 1 ডিগ্রি সমান হয় 60 মিনিট, আর 1 মিনিট সমান হয় 60 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি করব না, ভালো করে বুঝবে, হ্যাঁ। আমি এই দুটো কোণকে আগে অ্যাড করবো, 35 ডিগ্রি, 57 মিনিট আর 4 সেকেন্ড, ঠিক আছে। আর 39 ডিগ্রি, 2 মিনিট আর 56 সেকেন্ড। যখন আমি এটা মিনিট, 2 মিনিট 56, এটা যখন যোগ করবো 56 আর 4 কত হয়ে যাবে, 60 সেকেন্ড হয়ে যাবে। এখানে 59 মিনিট হয়ে যাবে, আর এখানে 74 হয়ে যাবে। 9 5 14, 3 3 6 কি 7, 74 ডিগ্রি হয়ে গেল। এবারে দেখো 60 সেকেন্ড মানে কি বলেছিলাম, 1 মিনিট। তাহলে 60 সেকেন্ড থেকে যদি আমি কনভার্ট করে নিই, তাহলে এখানে 1 মিনিট যোগ হয়ে যাবে। 1 মিনিট যোগ হয়ে মানে 60 মিনিট হয়ে গেল। আবার 60 মিনিট মানে এখানে 1 ডিগ্রি যোগ হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার পেলাম কি, 75 ডিগ্রি পেলাম। দুটো কোণের যোগফল, একটা ত্রিভুজের দুটো কোণের যোগফল কত পেলাম, 75 ডিগ্রি। এবার 3 নম্বর কোণটা, থার্ড কোণটা কিভাবে বের করবো, 3 নম্বর কোণটা কি হবে না, 180 মাইনাস 75, তাহলে কত হবে, 105 ডিগ্রি। এটা বেরোলো আমার ষষ্ঠিক পদ্ধতির মান। আমাকে বের করতে হবে বৃত্তীয় পদ্ধতির মান, পাই দিয়ে বের করতে হবে, পাই দিয়ে অ্যান্সার আছে দেখো। তাহলে আমি কি বলেছিলাম, 1 ডিগ্রি সমান এটা যদি হয় 105 ডিগ্রি সমান কত হবে, তাহলে পাই ইন্টু 105 বাই 105, আমি যা বেরোবে তার সঙ্গে সেটা গুণ করে দেবো। 5 2 10, 5 1 5, 5 3 15, 5 6 30, 3 7 21, 3 12 36, তাহলে অ্যান্সার হলো 7 পাই বাই 12। এটা আমার অ্যান্সার চলে এলো। তাহলে অপশন এ হয়ে গেল এখানে রাইট অ্যান্সার, অপশন এ হয়ে গেল আমার এখানে রাইট অ্যান্সার। এটা সবার বোঝা গেল, এটা সবাই বুঝতে পেরেছো। তাহলে এরকম প্রবলেমও তোমাকে ফেস করতে হতে পারে পরীক্ষায়। তাহলে কারণ এগুলো আমার 10 সিলেবাসে আছে, আমাদের ম্যাক্সিমাম যতগুলো চাকরির পরীক্ষা হয়, গভর্নমেন্ট এক্সাম হয়, সবগুলো মেনে 10 বেসেই হয়। তাহলে 10 বেসের মধ্যে কিন্তু পড়ছে, তাহলে এখান থেকে কোশ্চেন থ্রু করতেই পারে। তাহলে আমি কি করবো, প্রথমে এই দুটোকে যোগ করে নেবো। আমি জানি ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, এই দুটোকে যোগ করে 180 থেকে বিয়োগ করবো। ধরো সাপোজ কোন এখানে যেমন 75 ডিগ্রি চলে এলো, যদি 75 ডিগ্রি না আসতো, যদি 75 ডিগ্রি না আসতো, তখন কি করতাম, সেই রকম ডিগ্রি, মিনিট, সেকেন্ডে রেখে দিতাম, তাকে দিয়ে ডিগ্রিতে কনভার্ট করে নিতাম। তাকে দিয়ে কি করতাম, যদি আমি বলি সাপোজ ধরো 2 ডিগ্রি 1 মিনিট, 2 ডিগ্রি না, 2 ডিগ্রি 30 মিনিট, 30 মিনিট, 2 ডিগ্রি 30 মিনিটকে আমি বললাম তোমাকে ডিগ্রিতে কনভার্ট করো, তোমাকে বললাম একে তুমি ডিগ্রিতে নিয়ে আসো। আরে 30 মিনিটকে যদি ডিগ্রি করতে হয়, তাহলে আমি কি করব, 30/60 করে দেবো। আমি এক্ষুনি বললাম 1 ডিগ্রি সমান যদি 60 মিনিট হয়, তাহলে মিনিটকে যদি ডিগ্রি করতে হয় 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করে দিলে তাহলে এটা ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা কি হলো, 2+1/2 ডিগ্রি, মানে কি 2 × 1/2 ডিগ্রি, বা বলা যেতে পারে 5/2 ডিগ্রি, ঠিক আছে। এইভাবে আমাকে কনভার্ট করে নিতে হবে, দিলে কিন্তু আমি করতে পারবো অঙ্কটা, আর কোনো সমস্যা হবে না। বুঝে গেছে সবার? তাহলে এইভাবে আমি কনভার্ট করতে পারি। নেক্সট তাহলে কি বলেছে, একটি ত্রিভুজের দুটি কোণ 75 ডিগ্রি 45, তৃতীয় কোণের বৃত্তীয় মান। এটা সিম্পল ব্যাপার, ওটা আগেরটা একটু টাফ ছিল, এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড ছিল, এখানে তো প্লেন ডিগ্রিতে কনভার্ট করে দিয়েছি একদম ডাইরেক্ট। যোগ করলে 7 4 11, 5 5 10 একে 12, 120 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটা কত হবে, 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি বৃত্তীয় কোণ বের করতে হলে কি হবে, 60 ইন্টু পাই বাই 180 করে দেবো। তাহলে 60 3 180, তাহলে পাই বাই 3 হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে অপশন বি হয়ে গেল আমার রাইট অ্যান্সার।
অপশন বি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। তাহলে বোঝা গেল। নেক্সট অঙ্ক দেখে নেবো আমার আজকের ক্লাসের। এটা আর একটা অঙ্ক আছে, দিলে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। তাহলে এখানে দেখো, যেটা আমি বলেছিলাম বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, দেখো এখানে তিনটে বাহুর মান দিয়েছে। এবি বাহু 26 দিয়েছে, বিসি বাহু দিয়েছে 28, এসি বাহু দিয়েছে 30। বলছে এডি বাহুর দৈর্ঘ্য। এডি বাহুটা কি না, এডি বলেছে ত্রিভুজ এবিসি তে এডি হলো ভূমি বিসির উপর উচ্চতা। তাহলে আমি ত্রিভুজটা যদি এঁকে তোমাদের বোঝাই, তাহলে এটা যদি আমার এবিসি ত্রিভুজ হয়, এটা এ, এটা বি, এটা যদি সি বাহু হয়, তাহলে এই যে এ থেকে ডি, এইটা হলো এডি, এর উচ্চতাটা, হাইটটাকে বলছে এডি। তাহলে এখানে এবি সমান দিয়েছে 26 সেমি, বিসি সমান দিয়েছে 28, হ্যাঁ, আর এসি সমান দিয়েছে 30 সেন্টিমিটার দিয়েছে। সবগুলো একক দিয়েছে সেন্টিমিটার, এককটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে, সেন্টিমিটারে দিয়েছে। এবার আমি বলছি এর ডিস্টেন্সটা কত, এর দৈর্ঘ্যটা কত আমাকে বের করতে বলছে। তাহলে কিভাবে করবো? তাহলে আমাকে এর দৈর্ঘ্য বের করতে হলে আমি পুরো এরিয়াটা আমাকে বের করতে হবে। এরিয়া বের করতে বলেছিলাম সেমি, সেমি পেরিমিটার বের করতে হবে। সেমি পেরিমিটার মানে কি, এই দুটোকে যোগ করে, তিনটাকে বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে আমি এস এর ভ্যালুটা পাবো। তাহলে এই তিনটাকে যদি যোগ করি, 30 আর 20, 20, তাহলে 70 হচ্ছে। 70 আর 8 14, 14 মানে 70 প্লাস 14 কত হচ্ছে 84। 84 কে 2 দিয়ে ভাগ করে দিই, কত হচ্ছে 42 হচ্ছে। তাহলে 42, এবার রুট ওভার অফ 42 ইন্টু 42 মাইনাস 26, 42 মাইনাস 28, আরেকটা হবে 42 মাইনাস 30। এদিকে হতো তিনটা ইন্টু আকারে হতো, হ্যাঁ, এদিকে হতো 42 মাইনাস 30, আমি এখানে লিখে দিলাম। তাহলে 42, এটা হলো বিয়োগ করলে 26 মানে 16 হবে, এটা 28, 42 মানে কত হবে, এদিকে 14 হবে, হয়ে যাবে, এটা 30 মানে 12 হয়ে যাবে। এটা হলো, এটা কিন্তু স্কোয়ার ইউনিট আসবে, স্কোয়ার সেমি আসবে, হ্যাঁ, স্কোয়ার সেমি মানে বর্গ সেমি, মানে বর্গ সেমি আসবে। তা এটাকে যদি আমি সিম্পলিফাই করি, দেখো এখানে 42কে যদি ভাঙি, এখানে কি পাবো, 7 3 2, 42কে ভাঙলে পাবো 7 3 2। 16কে আমি ভাঙবো না, কেন 16 পূর্ণবর্গ সংখ্যা, 16কে বর্গমূল করলে 4 পাই, তাহলে এটা ভাঙার দরকার নেই, একে ভেঙে নেবো। 7 পাবো, একটা 2 পাবো, আর 12কে ভাঙলে 4 পাবো আর 3 পাবো। 4 পূর্ণবর্গ সংখ্যা, আর ভাঙার দরকার নেই। তাহলে একটা জিনিস দেখো, 42 এখানে দুটো 7 আছে, এখানে একটা 7, এখানে 7, তাহলে একটা 7 বাইরে আসবে, এখানে একটা 3, এখানে একটা 3, একটা 3 বাইরে আসবে, এখানে একটা 2, এখানে একটা 2, একটা 2 বাইরে আসবে। আর কি, এখানে 4 ছিল, 4-এর থেকে একটা 2 বাইরে আসবে, আর এখানে 16 ছিল, 16 থেকে একটা 4 বাইরে আসবে। এটা হলো আমার কি বেরোলো, এটা আমার এরিয়া বেরিয়ে গেল। তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বেরিয়ে গেল। আমি বলেছিলাম ট্রায়াঙ্গেলের এরিয়ার আরেকটা ফর্মুলা হয়, কি ছিল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কত, বিসি বাহুটা হলো ভূমি, তাহলে আমি এখান থেকে বলতে পারি হাফ ইন্টু বিসি মানে 28, ভূমি ইন্টু উচ্চতা মানে কি এডি, এডিটা তো এখানে হাইট, এডি সমান এই জিনিসটা, ক্ষেত্রফল তো ত্রিভুজের সমান হবে, আমি যেদিক থেকে বের করি ক্ষেত্রফল তো একই বেরোবে। তাহলে এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফলটা, 7 × 3 × 2 × 2 × 4। এবার এখান থেকে যদি আমি এডির ভ্যালু বের করতে চাই, এডির ভ্যালু করলে 7 × 3 × 2 × 2 × 4 ইন্টু এই 2টা এদিকে গেলে কি হবে, মাল্টিপ্লাই হবে, আর 28টা নিচে চলে আসবে। 7 4 এ 28, 4 4 কেটে গেল, তাহলে এখানে 3টে 2 আছে, একটা 3 আছে, তাহলে 3টে 2 মানে 8, 8 3 কত হয় 24, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত আমার 24 সেমি। মানে অপশনগুলো অ্যাকচুয়ালি সেমি দেওয়া উচিত ছিল, এটা কোনো কারণে হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে, এগুলো সেমি হতো। তাহলে তাহলে 24 সেমি মানে অপশন ডি হয়ে গেল আমার রাইট অ্যান্সার, অপশন ডি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেল। তাহলে আমি এখান থেকে এরিয়া বের করে নেবো। আমি জেনারেল ফর্মুলা জানি ত্রিভুজের এরিয়ার, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেখান থেকে আমি ইজিলি বের করতে পারবো কত উচ্চতা বের করতে হবে। নেক্সট কোশ্চেনে বেরিয়ে আমি চলে যাব। কারো যদি কোথাও ডাউট থেকে থাকে, তাহলে একটু আমাকে নক করবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক, একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য হলো 16 মিটার, 12 মিটার, 20 মিটার। তার তিনটে বাহু, একটা 16, একটা 12, একটা 20। বলছে এটির দীর্ঘতম বাহুর সঙ্গে যুক্ত। তাই দীর্ঘতম বাহুর সঙ্গে যুক্ত মানে, আমি ত্রিভুজটা যদি এঁকে তোমাদের বুঝাই, ধরো এটা এ বি সি ত্রিভুজ, হ্যাঁ, তাহলে এটা যদি 16 হয়, এটা যদি, সরি, এটা যদি 12 ধরবো, এটা ছোট বাহুটা যদি 12 ধরবো, এটাকে 16 ধরে নেবো, এটা তাহলে কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। এই বাহুটা যদি বড় হয় তাহলে 20 ধরে নিলাম। আর তিনটে বাহু, না এটাকে 20 ধরি, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে তোমাদের। তাহলে এটাকে আমি 20 ধরলাম, এটা ধরাটা কোনো সমস্যা নেই, আমি জাস্ট বোঝানোর জন্য ধরছি। তাহলে 20 বাহু, এই নিচের বাহুটা 20 ধরলাম। তাহলে কি বলেছে, দীর্ঘতম বাহুর সঙ্গে যুক্ত, দীর্ঘতম বাহুর সঙ্গে যুক্ত উচ্চতাটি নির্ণয় করো। উচ্চতাটি মানে এইখান থেকে দীর্ঘতম বাহু মানে কোনটা, এটা এর সঙ্গে যুক্ত উচ্চতা, এর সঙ্গে যুক্ত উচ্চতা। আমাকে এখান থেকে এটা বের করতে বলেনি, বা এখান থেকে এটা বের করতে বলেনি, এর সঙ্গে যুক্ত উচ্চতা। যদি এখান থেকে বলতে পারতো ক্ষুদ্রতম বাহুর সঙ্গে যুক্ত উচ্চতা, সেটাও আমি বের করতে পারতাম। আমি বলতে এই বাহুর সঙ্গে উচ্চতা,
সেটাও বের করতে পারতাম, আমাকে দীর্ঘতম বাহুর সঙ্গে উচ্চতা বের করতে, এটাও বের করতে পারবো। একটা এই সেই কনসেপ্টে যে কাজে লাগিয়ে সব অঙ্ক আমি করতে পারবো। দেখো আমি প্রথমে এর এরিয়া বের করে নেবো কি করে, না প্রথমে এইগুলোকে অর্ধ পরিসীমা বা সেমি পেরিমিটারটা বের করে নেবো। তাহলে 20, 16 আর 12 যোগ করলে 20, 10, 30, 10, 40, 40 আর 6, 2, 8, 48, 48 মানে কত হয়ে যাবে, 44 হয়ে যাচ্ছে। ভালো করে দেখি, 20, 20 আর 16 আর 12, 16, 12, 6, 2, 8, 20, 20, 40, 40 আর 48, 48 হচ্ছে। তাহলে 48 এর অর্ধেক কত হচ্ছে, 24 হচ্ছে। 24, 2, 48। তাহলে এবারে আমি ক্ষেত্রফল বের করবো। তাহলে 24, 24 মাইনাস 12, 24 মাইনাস 16, 24 মাইনাস 20। নেক্সট, এবার 24 আমি ডাইরেক্ট ভেঙে নিচ্ছি। হ্যাঁ, একে ভাঙছি 2 ইন্টু 3, 6 ইন্টু 4, 4টাকে ভাঙবো না, কিন্তু 4-এর বর্গমূল করতে পারবো। 24 থেকে যদি 12 বাদ দিই তাহলে 12 হবে, 12কে যদি ভাঙি 4 3 12 হয়। এখানে 24 থেকে যদি 16 বাদ দিই তাহলে 8 পাবো, 8 মানে 4 ইন্টু 2 করে নেবো, তাহলে 4-এর বর্গমূল করতে পারবো, সেজন্য 4 করে নিলাম। এরপর 24 ইন্টু যদি 24 ইন্টু যদি 20 করি তাহলে 4 পাবো। তাহলে দেখো কটা 4 আছে, একটা, দুটো, তিনটে, চারটে 4, মানে দুটো 4 বাইরে আসবে। 2 কটা আছে, একটা, দুটো, তাহলে একটা 2 বাইরে আসবে। 3 কটা আছে, একটা, দুটো, তাহলে একটা 2 বাইরে আসবে। এটা আমার কি বেরোলো, ক্ষেত্রফল বেরোলো। এটা কি বেরোলো, এরিয়া বেরোলো। আমি জানি আরেকটা এরিয়ার ফর্মুলা কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দীর্ঘতম বাহুকে ভূমি ধরে নেবো, দীর্ঘতম বাহুকে এখানে ভূমি ধরছি, তাহলে ভূমিটা কি হবে, হাফ ইন্টু 20 ইন্টু উচ্চতাটা আমি যদি এটা এডি বলি বা এইচ বলে নিই, এডিটার সময় যদি এইচ ধরে নিই আমি, তাহলে এইচ ইকুয়াল টু কি হবে, এইটা 4 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 3। তাহলে এখান থেকে আমি এইচ এর ভ্যালু বের করছি, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2/20। তাহলে আমি 2 10 20 কাটছি, ঠিক আছে, 10 কাটছি। এবারে এরকম 4 4 16, 3 2 6, 16 6 96, 96/10 মানে 9.6 মিটার। দেখো যখন দেখছো কাটবে না, নিচে সংখ্যা থেকে যাবে, তখন মনে রাখবে, সবসময় খেয়াল রাখবে যে 10 100 এইভাবে আনা, তাহলে কি হবে, দশমিক ফেলতে সুবিধা হবে। আমি যদি দেখতে পাচ্ছি কিন্তু পয়েন্টে আছে সব অ্যান্সার গুলো, তাহলে দশমিকের ব্যাপার আছে, তাহলে আমি 10 দিয়ে রেখে দেবো। আমি কেন গুণ করতে হবে, আবার কাটাতে যাবো 2 দিয়ে, তাই আবার ভাগ করতে হবে। তাহলে এখান থেকে আমি ইজিলি বলতে পারি যে 9.6 মিটার। তাহলে এটা অ্যান্সার হলো অপশন ডি। এই অঙ্কটা যদি এভাবে থাকতো, তোমাকে যদি বলতো ক্ষুদ্রতম বাহুর সঙ্গে যুক্ত, তাহলে তোমাকে বলতো ক্ষুদ্রতম বাহুর সঙ্গে যুক্ত উচ্চতা বের করে, যদি এটা বের করতে বলতো, যদি তোমাকে বের করতে বলতো এটা, যদি তোমাকে এটা বের করতে বলতো, তখন কি করতে, কিছু না, তাহলে লিখে নাও হাফ ইন্টু, আমি এখানে এক্সট্রা করে দিচ্ছি, হাফ ইন্টু 12 ইন্টু এইচ, এইচ ওয়ান, এটাকে আমি যদি এইচ ওয়ান ধরি, এইচ ওয়ান সমান, তাহলে এটা হতো 4 4 2 3, 4 4 2 3। তাহলে এখান থেকে এইচ ওয়ান সমান কি পেতাম, 4 4 2 3 ইন্টু 2/12, 4 3 12, 3 3 কেটে গেল, 4 2 8 2 16, তাহলে অ্যান্সার পেয়ে যেতাম কি 16 মিটার। তখন কিন্তু অ্যান্সার পেতাম 16 মিটার। তাহলে এর ডিস্টেন্সটা কত হতো, 16 মিটার হতো। তাহলে আমাকে যেভাবে কোশ্চেন করুক আমি সেভাবে উত্তরদের জন্য প্রস্তুত থাকবো, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা আজকে ত্রিভুজের কিছু বেসিক জিনিস আমরা বললাম। এরপর আস্তে আস্তে অন্য ক্লাসে আমরা আস্তে আস্তে ডিটেলসে যাবো, আরো অন্য অঙ্ক আনবো। এখানে সমবাহু ত্রিভুজ রিলেটেড কিছু প্রবলেম ছিল, সেগুলো আমি করাইনি এখনো, সেগুলো করাবো। এরপরে আস্তে আস্তে সমদ্বিবাহু সমবাহু ত্রিভুজ সব প্রবলেমগুলো যেগুলো থাকবে সেগুলো করাবো। আজকে বর্তমান বেসিক জিনিসটা একটু তোমাদের ক্লিয়ার করে দিলাম। সবার যদি কারো কোথাও যদি অসুবিধা থাকে আমাকে এখন বলতে পারো, আমি সেই জায়গাগুলো একটু ডিসকাস করে দেবো তোমাদের। নাহলে আমরা আজকের ক্লাসটা দীর্ঘায়িত না করে আজকে এখানেই আমরা শেষ করব। পরের ক্লাসে আবার নতুন কিছু নিয়ে আমাদের জন্য চলে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হুম, পড়াশোনা মন দিয়ে করো। দেখে নাও যদি কারো কোথাও অসুবিধা থাকে একটু আমাকে জানিয়ে দাও। নাহলে আমরা এখানে আজকে শেষ করছি। ঠিক আছে, চলো আজকের মতন এখানেই ক্লাসটা আমি শেষ করলাম। পরের ক্লাসে আবার নতুন কিছু নিয়ে তোমাদের কাছে আসবো। গুড নাইট।